আদিল বলে উঠল, এত সহজে না জানে মান, হলুদ লাগাবে কিন্তু হাত লাগাতে পারবে না, যদি পারো তাহলে দাও। নূর মুচকি হাসলো, যেন বুঝতে পারলো কি করতে হবে তাকে। সে আদিলে আনা হলুদ পেস্ট হাতে নিয়ে প্রথমে নিজের গালে একটু লাগালো, তারপর দুই হাতে আদিলে গলা জড়িয়ে ধরে নিজের গালটা আদিলে গালের সাথে ঘষলো। এতে করে তার গালে হলুদগুলো আদিলের গালে লেগে গেল। এভাবে দুই গালে লাগিয়ে দিল হলুদ। তারপর নূর আদিলের কপালে চুমু খেয়ে বলল, হ্যাপি হলুদ হিরো। প্রাপ্তির খুশিময় হাসির রেখা আদিলের ঠোঁটে। সে নূরের লাল লিপস্টিক রাঙা ঠোঁটে আলতো করে ছোট্ট করে চুমু খেয়ে বলল, হ্যাপি হলুদ অ্যাঞ্জেল। গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। আদিলা নূরকে পাশাপাশি বসানো হয়েছে স্টেজে। হলুদ লাগাচ্ছে একে একে সবাই। নূরের দুই মায়ের পরিবারও এসেছে, তারাও হলুদ লাগিয়েছে। আর এরই মাঝে আবির তার ড্রামা করবে না তা কি হয়? সে তার ছেলে পক্ষের অপ্রয়োজনীয় দাম্ভিকতা দেখাতে ব্যস্ত। মেয়ে পক্ষের সবকিছুতেই অসন্তুষ্ট সে। নাক মুখ কুচকে বলছে আবির, এটা কেমন সস্তা আয়োজন, ছেলের লেভেলের সাথে একদমই যায় না। এত খারাপ আয়োজন দেখে তো বমি এসে যাচ্ছে আমার। এখানে আর এক মুহূর্ত দাঁড়ালে আমার 2 লিটার ইজ্জত কমে যাবে। তার নিন্দাবাণী জবাব দিতে আহনা এগিয়ে এলো তার সামনে। বুকে হাত ভাঁজ করে গম্ভীর ভাব করে বলল আহনা, এই যে মিস্টার বিয়ান সাহেব, উদয় পোয়াতি গরুর মতো হাম্বাচ্ছেন কেন? কি সমস্যা আমাদের আয়োজনে? আবির প্রচন্ড রকম ভরকে ওঠার ভঙ্গিমায় তাকিয়ে বলে উঠল, কি কি আমি গরু? এত বড় ইনসাল্ট! আবির দ্য গ্রেট এত বড় ইনসাল্ট আজ পর্যন্ত কেউ করেনি। এমন 100 কিলোমিটার সমান ইনসাল্টের পর তো আর এক মুহূর্ত এখানে থাকা আমার সম্মানের ফিলাপ, আমার সম্মান আহত। তাকে এই মুহূর্তে হসপিটালে নিতে হবে চিকিৎসার জন্য। আহনা তখন বলে উঠল, সে আপনি হসপিটালে যান আর চিড়িয়াখানায় যান, সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত চয়েস, আমাদের তাতে কোনো হস্তক্ষেপ নাই। কিন্তু যার আগে বলে যাবেন আমাদের আয়োজনে কমতিটা ঠিক কোথায় কোথায় পেলেন? আবির তখন গম্ভীর গলায় বলে উঠল, কোথায় কোথায় নেই তাই বলুন। কমতি হতে হতে শূন্য হয়ে গেছে, পুরো কমতির গোডাউন। বলতে বলতে হলুদ ফাংশন শেষ হয়ে বিয়ে বাসর বাচ্চা নাতিপুতি সব হয়ে যাবে, তাও কমতির গুনতি শেষ হবে না। আহনা তখন বলে উঠল, তাও এই মহাসাগর থেকে যদি কিছু দ্বীপের নাম উল্লেখ করতেন তাহলে ধন্য হতাম। আবির তখন বলে উঠল, ঠিক আছে শুনুন তাহলে। এই যেমন ধরেন, আপনারা ওয়েলকাম জানানোর কোনো আয়োজনই করেননি, এটা সবচেয়ে বড় কমতি। মিল্ক ছাড়া যেমন মিল্কশেক হয় না, তেমনি স্বাগত সমারোহ ছাড়া কখনো কোনো বিয়ের অনুষ্ঠান হয় শুনেছেন? আরে আমাদের রাজপুত্রের মতো ছেলেটার রাজকীয় স্বাগত সমারোহ না হলে তার হাইট কমে যাবে না? আচ্ছা, তাও না হয় অনেক কষ্টে চাপা দিয়ে বড় ইনসাল্টটা মেনে নিলাম, কিন্তু পরে এই মহাকাশ সমান হ্যান্ডসাম বন্ধুটার ইনসাল্ট কিভাবে মেনে নেব আমরা? আরে এমন দুর্দর্শ পৃথিবীর কাঁপানো সৌন্দর্যে ভরপুর বন্ধুর কোনো স্বাগতম করার ব্যবস্থাই রাখেননি? এত বড় ভুল কি মেনে নেওয়া যায়? আরে আর কিছু না হোক, অন্তত শখানেক সুশ্রী রমণীদের হাতে একটু ফুলই বর্ষণ করিয়ে দিতেন, সাথে সেই রমণীদের চুমুর বর্ষণ দিলেও মন্দ হতো না। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল। আমার আবার বেশি অহংকার নেই, অল্পতেই মানি নেই নিজেকে। আহানা তখন বলে উঠল, ও সত্যিই তো, কত মহান আপনি। আপনার এই মহানতা সচক্ষে দেখতে পেরে জন্ম সার্থক আমার। আমি অতি দুঃখিত বিয়ান সাহেব, আপনি একটু বসেন, আমরা এক্ষুনি আপনার মতো মহান ব্যক্তির স্বাগতম করার জন্য ব্যবস্থা করছি। আবির তখন খুশি হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন তাই মানা করি কিভাবে? আমার আবার কোমল হৃদয়, একটুতেই গলে যায়। আহানা তখন বলে উঠল, সত্যি কত কোমল প্রাণ আপনি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য ওয়ার্ডওয়েল স্বাগত সমারোহ এর আয়োজন করছি। আপনি বসুন, ততক্ষণে আসছি, মাত্র 5 মিনিট পর। আবির তখন বলে উঠল, আচ্ছা আচ্ছা যান। আবির চেয়ারে বসলো, আইসি ভঙ্গিতে পায়ের উপর পা তোলে। আহনা গেল স্বাগত সমারোহের ব্যবস্থা করতে। মাত্র 5 মিনিট বললেও প্রায় 10 মিনিটের পর ফিরল আহনা। মুখে বিস্তর একটা প্লাস্টিক হাসি ঝুলিয়ে দাঁড়ালো আবিরের সামনে। তারপর অমায়িক সুরে বলল, আহনা, তো বিহান সাহেব তৈরি তো? আপনার স্বাগত সমারোহ একদম রেডি। আই হোপ আপনি অবশ্যই স্যাটিসফাই হবেন। আবির তো উৎসাহিত কণ্ঠে তখন বলল, আমি তো এবার রেডি। আহনা তখন বলে উঠল, তাহলে নিন গার্লস, লেটস গো ফর ইট। কথাটা বলেই আহনা একটা রহস্যময় বাঁকা হাসি দিয়ে আবিরের সামনে থেকে সরে গেল এবং সাথে সাথে এক ঝাঁক মেয়ের দল এসে ঘিরে নিল আবিরকে। তাদের দেখে আবিরের আত্মা উড়ে তাল গাছে উঁচু ডালে ঝুলে পড়ল। এক লাফে চেয়ারের উপর 2 পা তুলে উঠে বসল সে।
আতঙ্কে চোখের মনি প্রকাশ করে ফেটে যাওয়ার উপক্রম। কারণ তার সম্মুখে আসা নারীগুলো সেরকম না যেরকম আবিরের ধারণা থাকে। তবে এই মুহূর্তে ঘিরে আছে এক ঝাঁক হিজড়ার দল। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আবির মোটেও প্রস্তুত ছিল না। বেচারা এখন একদল গুন্ডার হাতে আবদ্ধ অসহায় নারীরাই ফিলিংস হচ্ছে। ওদের মাঝে একজন দুই হাত উঁচু করে তালি বাজাতে বাজাতে আবিরের কাছে এগিয়ে আস্তে আস্তে তাদের নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল, আয় হায় হায়, এই ছেলে, তুই তো আসলেই অনেক সুন্দর রে। একেবারে রসে চুবানো রসগোল্লা একখান, পোড়া তো নয় যেন আগুলের গোলা। আজ তোর সাথে মজা হবে অনেক। শুকনো ঢোক গিলল আবির। অসহায় সুরে পিচিল হেসে বলে উঠল, মজা? না না, এসবের কি দরকার? আমার মাঝে মজা বলতে কোনো ফিচারই নেই। রাঁধুনি মশলা দিয়ে রান্না করে খেলেও কোনো মজা পাওয়া যাবে না আমার মাঝে। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে রিসার্চ করেও আমার মাঝে সৌন্দর্যের কোনো জীবাণুও খুঁজে পাওয়া যাবে না। আরে আমি তো এতটাই খুশি যে আয়নার সামনে গেলে আয়নাই তো ফোটাস করে ফেটে যায়। বাড়িতে আমার মুখের উপর কাপড় দিয়ে ঢেকে রাখি, না হলে মেহমান আসলে ভয় পেয়ে যায়। আপনারা বোধ হয় কোনো ভুল বুঝছেন। আমি বরং এখন আসি, হ্যাঁ? বলেই আবির চেয়ার থেকে নেমে কেটে পড়তে চাইল, কিন্তু তার কৌশল সফল হলো না। হৃষ্টপুষ্ট গঠনে একজন হিজড়া এসে আবিরের হাত টেনে ধরে বলল, আরে কই যাস পোলা, আয়, আজকা তোর সাথে পাশা খেলবো সোনা। আবির বেচারা তখন করুণ সুরে বলে উঠল, আরে না না, আমি তো জীবনে লুডুই খেলিনি কখনো। খেলাধুলা আমার একদমই পছন্দ না, আমাকে যেতে দিন না। এই বাচ্চাটার কি জানলেবেন? কিন্তু আবিরে আকুতি কানে নিল না তারা। আবিরের হাত ধরে টেনে নিতে চাইলো তাদের দিকে। আবির যেতে চাইছে না কোনো মতেই। নিজের ইজ্জত যেন আজ সত্যি সত্যি বিপদের মুখে। আবির যেতে চাইছে না দেখে এবার হিজড়াটি আবিরকে করে তুলে নিল। বেচারা নিজেকে বাঁচাতে হাত পা ছোঁয়াছুড়ি করছে আর বলছে, আবির ছেড়ে দিন আমাকে। আপনাদের ঘরে কি পাপ ভাই নেই? দয়া করে ছেড়ে দিন আমাকে। আপনারা আমার দেহ পাবেন, মন পাবেন না। এই বিহান্না বাচ্চা, বাচ্চা আমারে। বিহান ওর অবস্থা দেখে হাসতে হাসতে বলে উঠল, নিজের পাশ নিজেই সামলা, আমি কিছু করতে পারুম না। আমি কইছিলাম আজাইরা ভাব দেখাতে, অহন ল ঠেলা। আবির নিজেকে আর বাঁচানোর পথ পেল না। তার সবাই সাউন্ড বক্সে পোড়ানো নয়, একটা আগুনে পড়লা। এই গানটা ছেড়ে দিয়ে আবিরকে নিয়ে নাচানাচি শুরু করে দিল। সবাই আবিরকে ঘিরে ধরে এদিকে ওদিকে টানাটানি করছে আর নাচানাচি করছে। আবির বারবার পালানোর চেষ্টা করেও পারছে না, তারা ধরে ফেলছে। আবিরকে উঁচু করে ধরে সবাই মিলে তার সাথে খেলনার মতো খেলছে। আবার কেউ কেউ তো আবিরের নিতম্বে চিমটিও কাটছে। আবিরের নিজেকে গুন্ডাদের কাছে টিচ হওয়ার মতো অসহায় ফিল হচ্ছে। বেচারা অবস্থা নাজেহাল, ছেড়ে মা কেঁদে বাঁচি অবস্থাটাই। প্রায় 10-15 মিনিট ধরে এভাবেই টানা হিজড়া করে বেচারা আবিরের নাড়িপুরি কিমা বানিয়ে দিল তারা। অবশেষে তালি বাজাতে বাজাতে তারা আবার চলেও গেল। আর আবির তো চুষে খাওয়া আমের মতো পড়ে রইল নিচে, যেন এইমাত্র তার উপর দিয়ে কিংডম বয়ে গেছে। যুদ্ধে বিধ্বস্ত সৈনিকদের মতো হাল তার। তার এই অবস্থা দেখে পাখিদের হাসতে হাসতে ঘোরাঘুরি অবস্থা। আহানা এবার আবিরের উদ্দেশ্যে বলল, কি বিয়ান সাহেব, এবার আপনি স্যাটিসফাই তো? এবার নিশ্চয়ই আমাদের আয়োজনে আপনার কোনো কমতি চোখে পড়ছে না। পড়লে বলবেন কেমন? আমরা স্যাটিসফাই দিতে অলওয়েজ প্রস্তুত। আবির তখন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো আহানার পানে। কিছুক্ষণ স্থির দৃষ্টি রাখলো, মুখ অন্যদিকে ঘুরিয়ে তারপর মুখ বাঁকিয়ে হাসলো খানিক। তারপর আচমকা ঝট করে এক লাফে উঠে দাঁড়ালো আবির। চুলে হাতে আঙুল ঢুকিয়ে এলোমেলো চুলগুলো পেছনের দিকে সেট করে পাঞ্জাবি হাতা গোটাতে গোটাতে আহানার দিকে ধীরে ধীরে এগিয়ে আস্তে আস্তে বলল, না বিহান সাহেব বা, আপনার প্রচেষ্টা যথেষ্ট ছিল। তবে আমি ব্যক্তিটা একটু ইউনিক তো, এত সহজে আমাকে ইমপ্রেস করা যায় না। তাও আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি। আপনি তো জানেনই আমি কত মহান। মহানতা সাগর আমার মাথার উপর দিয়ে বয়ে যায়। তাই এবার আমি নিজেই আপনাকে সাহায্য করব আর বোঝাবো কিভাবে স্যাটিসফাই করতে হয়। বলতে বলতে আহানার সামনে এগিয়ে এলো আবির। আবিরের এই ভাব খুব একটা সুবিধা মনে হলো না আহানার কাছে। হালকা ভীতি মনে সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তা হতে দিল না আবির। খপ করে তার হাত ধরে এক ঝটকা নিজের কাছে এনে দাঁড় করলো আবির। আহনা খানিকটা থতমত খেয়ে গেল। আবির চোখে চোখ রেখে মাথা হেঁটে বলল, কোথায় পালাচ্ছেন মিস বিয়ান সাহেবা? আপনি না বললেন সমসময় স্যাটিসফাই দিতে আপনি অলওয়েজ প্রস্তুত? তো না দিয়েই পালাচ্ছেন কেন? বাই দ্য ওয়ে, আপনার এই চিকন কোমরে ঝুমকা লাগালে এই অদম স্যাটিসফাই হতে বাধ্য। বলেই আবির আহনা হাত ধরে ঘুরিয়ে তাকে স্টেজের সামনে ফাঁকা জায়গায় ছুঁড়ে মারল এক প্রকার।
নিজের দিকে ইশারা করে দিল মিউজিক প্লে করার জন্য। মিউজিক বাজতেই আবির আহানাফ আশেপাশে ঘুরে ঘুরে তাকে টিচ করে নাচতে লাগলো আর গাইলো। আর ওদের দুজনের সাথে আরো ছেলেমেলে এসে উড়াধুরা নাচা শুরু করে দিল। বিহানও হিয়ার হাত ধরে নিয়ে এলো ডান্স ফ্লোরে। সবাই নাচ গানে মগ্ন। নূর সেসব দেখছে হাসি মুখে আর এনজয় করছে। কিন্তু এসবের মাঝে আদিল আছে তার মতলব হাসিলে। সবাই নাচ গানে মত্ত, সেই সুযোগে আদিল দুষ্ট হাত পেছনে দিয়ে নূরের শাড়ির ফাঁকে কোমরে চালান হয়ে গেল। আচমকা এহেন কাণ্ডে হকচকে কেঁপে উঠল নূর। চোখ বড় বড় করে তাকালো আদিলের পানে। কোমরে হাতে বিচরণ দ্রুত ঘটছে। নূর করুণ সুরে ফিস ফিস করে বলল, কি করছো? ছাড়ো না প্লিজ, কেউ দেখে ফেলবে। কিন্তু আদিল হাত তো ছাড়লই না, বরং ঠুস করে নূরের গালে একটা চুমু এঁকে দিল। নূর চোখের আকার আরো বড় করল। করুণ সুরে আর দৃঢ় কণ্ঠে বলল, তুমি কি পাগল হয়ে গেলে? কেউ দেখলে কি ভাববে? ছাড়ো না প্লিজ। আদিল তো আর ছাড়লই না, কোমর চেপে নূরকে আরো কাছে টানলো। রহস্যময় হেসে বলল আদিল, তাহলে সবার নজরে আড়ালে যাওয়া যাক। বলে আদিল এক চোখ টিম মারল। নূর প্রশ্নবিদ্ধ চোখে তাকে তখন বলল, মানে? জবাব দিল না আদিল। আচমকা উঠে দাঁড়িয়ে নূরকে ঝট করে পাঁজা করে তুলে নিল। নূর হড়বড়িয়ে ভীতিগ্রস্ত কণ্ঠে তখন বলল, আরে আরে কি করছো? নামাও প্লিজ। হুশ, কোনো কথা না। তুমি না বলেছিলে কেউ দেখে ফেললে সমস্যা? তো সেটারই সলিউশন করছি, এখন চুপচাপ থাকো। নূরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আদিল তাকে নিয়ে ধীরে ধীরে স্টেজ থেকে নেমে অন্যদিকে চলে গেল। নাচ গানে মত্ত পাবলিক আর সেটার খেয়াল করলো না। আদিল নূরকে নিয়ে আস্তে আস্তে বাসার পেছন সাইডে এলো। এদিকে চোখ যেতেই আশ্চর্য হয়ে গেল নূর। নূর তার সামনেই দেখতে পেল এক অপূর্ব দৃশ্য, যেখানে গোলাকার এক ছোট সুইমিং পুলের মতো বানানো হয়েছে। পানির উপরে হাজারো লাল গোলাপের পাপড়ি ছড়ানো। পুলের চারিদিকে সুগন্ধি মোমবাতি জ্বলছে। নূর চমকিত চোখে তাকালো আদিলের মুখ পানে। আদিল তখন মুচকি এসে বলল, কি ভেবেছিলে আমার অ্যাঞ্জেলে হলুদ বুঝি বাকিদের মতো একঘেয়ে হবে? যেমন হলুদ আমি লাগিয়েছি তেমন আমি হলুদও ধুয়ে দেব। আমার পরীর হলুদ ধোয়ার ব্যবস্থা হবে পরিদেশের মতোই। নূর যেন ভাষা হারিয়ে ফেললো এই মুহূর্তে। আদিল তার জন্য এসব কখন করলো সেটারই তো টের পেল না সে। লোকটা আসলেই জাদুকর। আদিল তার প্রেয়সীকে নিয়ে আস্তে আস্তে ফুলের পাপড়ি ছড়ানো পানিতে পা রাখলো। পানি খুব বেশি না, হাঁটুর কিছুটা ওপর পর্যন্ত হয়তো। আদিল নূরকে নিয়ে পুলের মাঝে এসে পানির মাঝে পা ভাঁজ করে বসালো। বসার দরুন তাদের পানি পেট পর্যন্ত এলো প্রায়। নূর এখনো আদিলের বাহু ধরে, লাজুক মুখটা লুকিয়েছে তার বক্ষ মাঝে। আদিল নূরের থুতনিতে আঙুল রেখে মুখটা সামনের দিকে তুলে ধরল। লজ্জায় তাকানো তাই নারীর। আদিলের নজর নেশাক্ত, গোর লাগা কণ্ঠে আদিল বলে উঠল, তাকাও অ্যাঞ্জেল। লাজে ভরা ডাগর ডাগর আঁখি যুগল মিলে তাকালো নূর। আদিলের ওই মাদকতা যেমনই নজর পড়তেই সর্বাঙ্গ বুঝি হিম হয়ে এলো নূরের। পাল্লা দিয়ে বাড়ল নিঃশ্বাসের গতি। আদিলের তীক্ষ্ণ নজর নূরের কম্পিত অধর পানে। মুখ নামিয়ে আলতো করে অধর ছোঁয়ালো নূরের কোমল অধরে। কম্পনে শিহরণে চোখ বুজে নিল আবরণ নূর। কাঁধে চেপে ধরল শক্ত করে। আদিল মাথা তুলল। হাতের তালুতে পানি নিয়ে প্রথমে নূরের গালে হলুদ ধুয়ে দিল সযত্নে। আঙুলের পরশে কেঁপে উঠল নূর। নূরের নিঃশ্বাস ভারী হচ্ছে ক্রমাগত। মুখের ওপর নূরের হাতে হলুদ ধুয়ে দিল। পা দুটো এবার টান করে শাড়ি একটু সরিয়ে আদিলের লাগিয়ে দেওয়া হলুদ পরিষ্কার করতে লাগলো পা থেকে আদিল। নূরের বেসামাল নিঃশ্বাস বুঝি এবার আটকে যাচ্ছে। আদিলের কাঁধে মুখ গুজল সে। দুই হাতে আদিলের দুই কাঁধ খামচে ধরে ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো সে। সেই নিঃশ্বাসের তোর নেশার মাত্রা বাড়ালো আদিলের মাঝে। নূরের ভেজা অঙ্গ আর অঙ্গ থেকে আসা হলুদের সুগন্ধ মাথোয়ারা করে দিচ্ছে আদিলকে। সিক্ত কোমরে আদিলের হাতের বিচরণ অনুভব করলো নূর। কম্পনের মাত্রা বাড়ল তার। পরপরই কাঁধে আদিলের অধরে স্পর্শ পেল সে। শিহরণে কাঁধ বেঁকে এলো তার। আদিল নূরের কোমর চেপে আরো নিবিড়ভাবে মেশালো নিজের সাথে। কাঁধে অধরের তীব্রতা বাড়ল। খানিক বাদে আদিল নূরের কাঁধ থেকে মাথা তুলে এক হাতে নূরের মুখটার সামনে ধরল। চোখ বন্ধ তার। ভারী নিঃশ্বাস আর কম্পিত সর্বাঙ্গ। তীর করে কাঁপছে তার সিক্ত ওষ্ঠদ্বয়। ভেজা ঢোক গিলল আদিল। নেশায় পাগল সে। মুখ নামিয়ে মৃত করল দুজোড়া ওষ্ঠদ্বয়। মেতে উঠল অধর লীলায় খেলায়। কম্পনে কেঁপে ওঠা নূরের সর্বাঙ্গ। হাতের মুঠোয় খামচে ধরে আছে আদিলের কাঁধের পাঞ্জাবি। আদিলের মাদকতা বাড়ছে, দম আটকে আসছে তার। সে নিজেকে ছাড়ানোর জন্য সরে আসার চেষ্টা করলো। তখন থামলো আদিল। অধৈর্য আলাদা করে নূরের কপালে কপাল ঠেকিয়ে হাঁপাতে লাগলো দুজনেই।
নিজেকে খানিকটা ধাতস্থ করে আদিল বলল, সরি অ্যাঞ্জেল, একটু বেশিই পাগলামো করে ফেলেছি বোধহয়। কি করব বলো, তোমার এই মনতা সব নিয়ন্ত্রণ ভেঙে দিচ্ছে আমার। শুধু আর একটা রজনী দূরত্ব, তারপর তোমাতে বিলীন হবে আমার অমৃত।